হজের এই যে আমাদের দেশের হাজিরা যেতে পারছে না, অনেকে সামর্থ্য আছে যেতে পারছে না, এবং সেক্ষেত্রে আমাদের যে খরচ সেটাই কি একমাত্র বাধা, না আমাদের কোটা পূরণ হচ্ছে না, এর পাশাপাশি অন্য কোনো কারণ আছে? আপনি যদি বলতেন ইব্রাহিম ফয়জুল্লাহ সাহেব। জি, ধন্যবাদ। আমি সর্বপ্রথম হজে গিয়েছি 1990 সালে। তখন খরচ ছিল আমার মনে আছে 40,000 টাকা, 40 থেকে 45,000 টাকার ভিতর হয়ে গেছে। সেই ধাপে ধাপে বাড়তে বাড়তে আজকে আমাদের ফারুক ভাই বলছে 5.5 লাখ, 5.5 লাখও না, 6 লাখ সর্বনিম্ন, আর উপরে প্যাকেজ আছে। তো যখন আমরা 90 সালে আমরা 45,000, তখন রিয়ালের রেট ছিল 60 টাকার মধ্যে, আর এখন রিয়ালের রেট 33 টাকা। সেই হিসাবে এখন খরচ হওয়া উচিত ওই রেশুতে, রিয়ালের রেট যদি 33 টাকা হয় তাহলে 1,80,000 থেকে 2 লাখ টাকা, কেন যে 6 লাখ টাকা, এটা খুবই বেদনাদায়ক। আপনি বলছেন কথার ভিতরে সকলে আসছে, পার্শ্ববর্তী ইন্ডিয়া বা অন্যান্য দেশে অনেক কম। বাংলাদেশে এটা খুব দুঃখের বিষয়, বাংলাদেশ হজ যাত্রীদের জন্য একমাত্র বাংলাদেশ বিমান এবং সাউদি এয়ারলাইন্সই এই হাজিদেরকে বহন করবে। অন্য কোনো থার্ড ক্যারিয়ার, অন্য কোনো এয়ারলাইন্স যাতে হাজিরা মানে না যায় সেজন্য একটা আইন করে নেয় এই দুইটা দেশ। বিমান ভাড়া যেখানে নর্মাল 80-85,000 টাকার ভিতরে, সেখানে হজ যাত্রীদের প্রায় 2 লাখ টাকার উপর। ওদিকে মলনেম ট্যাক্স, অন্যান্য খরচও বেড়েছে। তারপরও সরকার যদি আন্তরিক হয়, আমি আলোচনা শুরুতে বলছিলাম যে আল্লাহ, আল্লাহর ঘরের মেহমানদেরকে যারা ইজ্জত করবে, সম্মান করবে এবং সর্বোচ্চ প্রায়োরিটির সুযোগ সুবিধা দেবে, যেটা অন্যান্য দেশে দিচ্ছে, আমাদের বাংলাদেশ মুসলিম রাষ্ট্র হওয়া সত্ত্বেও এটা দিচ্ছে না। এটা যদি দিত তাহলে খরচও কমতো এবং অনেক দিক সুবিধা পাইতো, এবং এদেশের মানুষ, ধর্মপ্রাণ মানুষ, প্রায় 18 কোটি মানুষ, সকলে হজে যাওয়ার জন্য সহজ হতো। আলোচনার ভিতরে এসেছে যে হজে বুড়ো মানুষ যায়, বয়স্ক মানুষ আমাদের দেশ থেকে যায়। আসলে 6-7 লাখ টাকা জোগাড় করা একজন ইয়ং মানুষের পক্ষে তো কঠিন। আমাদের দেশে একটা হিসেব করলে দেখা যায় কিছু ব্যবসায়ীরা হজে যায়, আর অধিকাংশ রিটায়ার্ড যারা করেন, রিটায়ার্ডের টাকা পেয়ে স্কুলের মাস্টার, মাদ্রাসার শিক্ষক এবং বিভিন্ন সরকারি চাকরি রিটায়ার্ডের পরে ওনারা যান, কারণ এককালীন কিছু টাকা পায়, তাই দিয়ে হজ করে। এই রিটায়ার্ডের আগে 5-6 লাখ টাকা, 6-7 লাখ টাকা জোগাড় করা একজন মানুষের পক্ষে এই বাজারে। জি, আমি ফারুক ফয়জুল্লাহ সাহেব, আপনাকে ধন্যবাদ। আপনি খুব গুরুত্বপূর্ণ, আমরা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। আমি আবারও ধন্যবাদ জানাই আমাদের শ্রদ্ধেয় ফারুক ভাইকে, যে উনি আরেকটা বিষয় এই আলোচনায় নিয়ে এসেছেন, সেটা হচ্ছে বিমান খালি আসে খালি যায়। আর আপনি বলেছেন পাশাপাশি যে বিমান এমন চুক্তি হয়েছে সৌদি আরব, শুধু বাংলাদেশ বিমান এবং সৌদি এয়ারলাইন্স, এই বিমান শুধু আমাদের হাজিদের সাহেবদেরকে পরিবহন করছেন। এই ক্ষেত্রে যে প্রতিযোগিতামূলক দাম মূল্য নিয়ন্ত্রণের বিষয়টি, সেটা আমাদের সরকারের কাছে, বর্তমান সরকারের কাছে আমি আহ্বান জানাবো। কারণ বর্তমান সরকার হচ্ছে একটি হজ বান্ধব সরকার। প্রিয় দর্শক, আপনারা জানেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি প্রথম সৌদি আরবে গিয়ে সৌদি আরবের রাজাকে শাজারাতুন তাকে নাম হয়েছে শাজারাতুল জিয়া, মানে ওরা তো নিম জানে না। সৌদি বাদশাহ তখন ছিলেন ফয়সাল, বাদশাহ ফয়সাল বলেছেন শাজারাতুল, বাদশাহ ফয়সাল ছিলেন মনে হয় সম্ভবত। তো উনি বলেছেন শাজারাতুল জিয়া। এখনো হাজি সাহেবরা যদি যান, দেখবেন যে সেই নিম গাছ হাজারে হাজারে লক্ষ লক্ষ ছড়িয়ে আছে। তো ওই গাছের উপহারের বিনিময়ে জিয়া রহমানের কাছে চেয়েছিলেন, জিয়া রহমানের কাছে বলছেন আপনি কি চান আপনার দেশের জন্য। তো উনি তখন সৌদি আরবে প্রথম কর্মসংস্থান করেছেন, এবং ওই সৌদি আরবে কর্মসংস্থানের হাত ধরেই আজকে পুরো মিডল ইস্টে আমাদের বাংলাদেশিরা, আমাদের যে রেমিটেন্সের বিশাল সিংহভাগ আসছে। সো আমি এই জন্য বলছি, এই বর্তমান সরকার যে সিলসিলা, যেটা আমাদের রুহুল আমিন সাহেব বলছেন সিলসিলার ব্যাপারটা, সেটা হজ বান্ধব। সেই জন্য আমি বলছি যদি বিমান হাজ যাত্রী এবং হাজি সাহেবদেরকে পরিবহনের ক্ষেত্রে যাতে প্রতিযোগিতামূলক একটা ব্যবস্থাপনা আনা যায়, যাতে কম খরচে হাজি সাহেবরা তাদের টিকিটগুলো কাটতে পারেন। সেক্ষেত্রে কোনো সিন্ডিকেট যদি থাকে, যে সিন্ডিকেটটা ট্রাভেল এজেন্সির সাথে
বিমান পরিবহন ব্যবস্থার সাথে যাতে কোনো সিন্ডিকেট করে মূল্য বাড়াতে না পারে, যেমন পাশের দেশ ভারত অনেক কমে যাচ্ছে আসছে। আর এর চেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আমি মাওলানা রুহুল আমিন সাহেবের কাছে জানতে চাইবো যে বিমান যে খালি আসছে, প্রথমে সৌদি বিমান ল্যান্ড করছে খালি, উড়ে আসলো খালি, এবং যাত্রী নিয়ে গেল, আবার যখন ফিরতি পথে নিয়ে আসছে প্যাসেঞ্জার যাচ্ছে খালি। এখন মাওলানা রুহুল আমিন সাহেব আপনি একটু বলেন, আপনি আনমিউট করে বলেন যে এইখানে কার্গো হিসেবে, যে ফারুক ভাই ধন্যবাদ আপনাকে, আপনি যে বললেন কার্গো হিসেবে ব্যবহার করা যেতে পারে, আপনারা এই সম্ভাবনাটা কি দেখেন এই ক্ষেত্রে, মাওলানা রুহুল আমিন সাহেব? এবং আমি একটা গুরুত্বপূর্ণ সাজেশন আপনার দিতে চাই যে এই যে টাকা 6 লাখ 7 লাখ টাকাই লাগবে না, এমন এক সুন্দর ব্যবস্থা আছে, সেই ব্যবস্থা যদি বাংলাদেশ সরকার করে আমাদের কেবল 1 টাকা লাগবে। কিরকম? 2000 সালে ইন্দোনেশিয়ার তৎকালীন প্রেসিডেন্ট, মহামান্য প্রেসিডেন্ট ডক্টর আব্দুল কালাম ওয়াহিদের আমন্ত্রণে আমি ইন্দোনেশিয়া গেছিলাম। হোটেল গ্র্যান্ড মিলিয়ায় 5 দিন কনফারেন্স হওয়ার পর ইন্দোনেশিয়ার তৎকালীন রাষ্ট্র আমার পররাষ্ট্রমন্ত্রী আলী রইস, তার সঙ্গে বৈঠকে মিলিত হলাম। তাকে আমি বললাম যে আপনার ইন্দোনেশিয়া থেকে প্রতি বছর 10 লক্ষ 15 লক্ষ হজ করতে যায়, কিভাবে যান? উনি বললেন যে আমাদের কোনো টাকা লাগে না। কিভাবে যান আপনারা? বলে আমাদের একটা বুদ্ধি আছে, প্রত্যেকটা সংসারে প্রত্যেকটা বাড়িতে কারো কারো সোনা আছে, কারো 10 বেরি, কারো 15 বেরি, কারো 20 বেরি, কারো 5 বেরি সোনা আছে। ওই সোনাটা আমরা কোনো বাড়ি রাখি না, ওই সোনাটা কি করি আমরা ইন্দোনেশিয়া গভর্নমেন্টের ব্যাংক, গোল্ড ব্যাংক আছে ইন্দোনেশিয়া, জাকার্তা ইন্দোনেশিয়া আছে গোল্ড ব্যাংক, ওই ব্যাংকে রাখা হয়। এবং যে পরিমাণে যে নিয়ে হজ করতে যাবে তার এই পরিমাণ সোনা ওই গোল্ড ব্যাংকে জমা দিতে হয়, এবং জমা দেওয়ার পর গভর্নমেন্ট ওই গোল্ড নিয়ে ব্যবসা করে। ব্যবসা করার পর তারপরে দেখা যায় একটা সোনা কত বেরি সোনা আছে, কি মূল্য আছে, বাজারে কত মূল্য আছে, সেইটা ব্যবসা করে এত পরিমাণ টাকা হয়ে যায়। তখন ওই গোল্ড ব্যাংকের যে ম্যানেজার উনি জানায় দেন ওই গোল্ডের যিনি মালিক, বলে আপনার হজের টাকা হয়ে গেছে, গোল্ড এই গোল্ড গভর্নমেন্ট ব্যবসা করে এতটা লাভ করেছে, কাজে আপনার জন্য হজের প্রস্তুত, আপনি রেডি হয়ে যান। অর্থাৎ কোন গোল্ড ব্যবসা যাদের গোল্ড আছে বা জমা দেয় তাদের 1 টাকা লাগে না। এই একটা যার জন্য একটা গোল্ড ব্যাংক আছে এবং একটা আইনও আছে। আমি সৌদি আরবে আমার ছেলে আপনার বড় ইউনিভার্সিটির প্রফেসর, ইকোনমিক্স প্রফেসর আপনার সৌদি আরবে কিং সৌদ ইউনিভার্সিটি, সেইখানে ওই আইনটা আমি দেখলাম এবং ওদের সঙ্গে মিলিয়ে দেখলাম যে কত সুন্দর সিস্টেম, এই জন্য অত লোক যায়। আমি আহ্বান জানাবো বাংলাদেশ গভর্নমেন্টকে বা আমাদের আলেমদেরকে যে গভর্নমেন্টকে এইটাই পরামর্শ দেওয়া হোক যে আমাদের প্রত্যেকের সোনা আছে, কারো 10 বেরি 9 বেরি, এই সোনাতে অবহেলা করে থাকে, এই সময় ঘরে পড়ে থাকে, মানুষ কোনো বিয়ে থাবায় যায় তখন এই সোনাট করে যায়, ওই সময় কাজ লাগে না। এই সোনাতে গভর্নমেন্টের সমস্ত জমা দেয়, তার হজের জন্য যাবে, তাহলে এই সোনা গভর্নমেন্ট কাজে লাগাতে পারে, গভর্নমেন্ট ব্যবসা করতে, ব্যবসা করে একটা অংশ যিনি সোনা জমা দেবেন তার অ্যাকাউন্টে চলে যাবে এবং দেখা যাবে ওই 5-6 লাখ টাকা লাগবে না। আপনাদের কাছে আমার এই চ্যানেলের মাধ্যমে আমি গভর্নমেন্ট জানাতে চাই এবং আপনাদের জানাতে চাই, হজের উৎসুক এবং হজ ব্যবসায়ী বা নিয়ে যান, এবং ফারুক ভাইয়ের মতো এই রয়্যাল হোটেলের মালিক উনি আমাদের বড় একটা ব্যবসায়ী, ওনাকে আহ্বান জানাবো এবং বাংলাদেশে যারা সোনা আছে সমস্ত সোনা যারা গভর্নমেন্টকে এই অনুরোধ করুক যে আমাদের সোনার বাড়ি রাখবো না, আমাদের সোনা ইন্দোনেশিয়া গভর্নমেন্ট, ইন্দোনেশিয়া যেমন সমস্ত সোনা রাখে গভর্নমেন্টের কাছে রাখে, গোল্ড ব্যাংক থাকে, সেখানে আমরা জমা দেবো এবং গভর্নমেন্ট ওই সোনা ব্যবসা করে এক কি পরিমাণ টাকা হয়ে যাবে তখন পার্টিকে জানাই দেবে আপনি হজের প্রস্তুত হন। আমি এইটাই আহ্বান জানাবো, এইটাই কাজ করতে পারি, তাহলে আমাদের হজের জন্য কোনো কারো কষ্ট হবে না এবং দেখা যাবে মাওলানা রুহুল আমিন সিদ্দিকী সাহেব আমি কখনো শুনিনি বা জানিনি, এটা নিয়ে আমি আরো পড়াশোনা করবো বা জানার চেষ্টা করবো। আপনি একটু দেখেন ইন্দোনেশিয়া প্রতিবার একমত ইন্দোনেশিয়া জিজ্ঞেস করবেন ইন্দোনেশিয়া গভর্নমেন্ট এবং তাদের টাকা দিয়ে লাভের টাকা দিয়ে তারা প্রতি হজ করতে যায়। আমি চাচ্ছি এইটাই আমাদের করা উচিত। ধন্যবাদ, অশেষ ধন্যবাদ আপনাকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ।